প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, বাংলাদেশের বীমা খাতের সবচেয়ে বড় সংকটগুলোর একটি দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা, যেখানে বৈশ্বিকভাবে ক্লেইম সেটেলমেন্ট রেট 97 থেকে 98% এবং প্রতিবেশী ভারতে 95%-এর উপরে। সেখানে বাংলাদেশের প্রায় প্রতি বছর অনিষ্পন্ন দাবির হার অস্বাভাবিকভাবে বাড়ছে। এই দীর্ঘসূত্রিতা শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, এটি একটি গভীর আস্থাহীনতার সংকট, যা বীমা বাজারের প্রবৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ এবং গ্রাহকদের নিরাপত্তা বোধকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। গত বছর অর্থাৎ 2024 সালে দেশের দাবি নিষ্পত্তি হয়েছে 57%-এর মতো। ডিজিটাল ক্লেমস প্রসেসিং, এআই ভিত্তিক তথ্য যাচাই এবং অটোমেটেড রিস্ক অ্যাসেসমেন্টের মতো গ্লোবাল গুড প্র্যাকটিসের মাধ্যমে বিশ্বের উন্নত দেশগুলো দাবি নিষ্পত্তিকে দ্রুততম পর্যায়ে নিয়ে গেছে। অথচ বাংলাদেশ এখনো প্রথাগত জটিলতা ভিত্তিক প্রক্রিয়ায় আটকে আছে। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা, কারণ ও সমাধান। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভি স্টুডিওতে আছেন জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সাবেক পরিচালক এস.এম. ইব্রাহিম হোসেন, এসিআইআই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। যাচ্ছে মূল আলোচনায়। জনাব গিয়াসউদ্দিন, গ্রাহকদের মূল অভিযোগ হলো প্রিমিয়াম নেওয়ার সময় কোম্পানিগুলো যে সদিচ্ছা দেখায়, দাবি পরিশোধের সময় তা থাকে না। একজন সিইও এবং এমডি হিসাবে আপনি যদি বলেন দাবি পরিশোধের এই দীর্ঘসূত্রিতা বা হয়রানির পিছনে কারণটা কি? ধন্যবাদ আরটিভিকে এবং আরটিভির দর্শক যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন। ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আসলে ক্লেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ইন্স্যুরেন্স কোম্পানির ভাবমূর্তি, ইমেজ, আমরা যেটাই বলি না কেন, সব কিছু ডিপেন্ড করে কোম্পানিটি ক্লেম সেটেলমেন্টটা কীভাবে করছেন, দ্রুত করছেন কি না, সময় মতো ক্লেম সেটেলমেন্টগুলো করছেন কি না। ক্লেম সিম্পলিফিকেশন অ্যান্ড ফাস্ট ট্র্যাক ক্লেম সেটেলমেন্ট পলিসি যদি আমরা নিতে না পারি, তাহলে এই বদনামটা আমাদের থেকে যাবে। আমি মনে করি ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে কিছু কি প্রিন্সিপাল আমাদেরকে মানা উচিত। প্রথম হচ্ছে যে কাস্টমার ফার্স্ট অ্যাপ্রোচ। অনেক ধরনের ক্লেম আছে, আমরা অল সর্টস অফ ক্লেম যদি বলি, প্রথমে যদি আমি মৃত্যু দাবির কথা বলি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, একটা গ্রাহক যখন মারা যায় তখন সাথে সাথে একজন ক্লেম অ্যাসিস্ট্যান্ট অফিসার যদি নমিনির সাথে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় পেপারসগুলো দিয়ে যদি দ্রুত সময়ের মধ্যে যদি ক্লেমটা সাবমিট করাইতে পারে, তাহলে এটা হবে একটা ফার্স্ট অ্যাপ্রোচ। পাশাপাশি আপনার আরেকটা জিনিস যেটা বেশি হয় সেটা হচ্ছে যে আমরা ডিলে করি বেশি, সেক্ষেত্রে আপনার জিরো ডিলে পলিসি সেটা নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রয়োজন একটা টাইম বাইন্ডিংস আমরা দিতে পারি যে আপনার কোন ক্লেমগুলোর ক্ষেত্রে কতদিন পর্যন্ত সময় নিতে পারে সর্বোচ্চ। লাইক একটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা নর্মাল ডেতে হয়তো আমরা 5 to 7 ডেজ সময় নিতে পারি, অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে হয়তো 10 ডেজ পর্যন্ত সময় নিতে পারি। যদি হাই ভ্যালু কোনো ক্লেম হয় সেটা হয়তো 15 ডেজ পর্যন্ত নিতে পারি। যদি শর্ট আপনার যেমন হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম যদি হয়, সেগুলো আমরা আপনার 24 আওয়ার্সের মধ্যে সেটেল করতে পারি। সেগুলো আমরা ডিজিটালিও আমরা সেগুলোকে অনলাইনে এই ক্লেমগুলো সাবমিট করে সেগুলোর আমরা সেটেলমেন্টের ব্যবস্থা করতে পারি। আরেকটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ডকুমেন্টেশনের সমস্যা। আমরা যখন ইন্স্যুরেন্স করার সময় কিন্তু আমরা সমস্ত ডকুমেন্টগুলো নিই, কিন্তু ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা সমস্ত ডকুমেন্টগুলো আবার চেয়ে বসি। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কোম্পানি একটা চিঠি দিল, এই ডকুমেন্টগুলো দেন, গ্রাহক সেই ডকুমেন্টগুলো পেলো বা পেলো না। একটা ক্রসপাউন্ডেসের মাধ্যমে কোম্পানি এবং গ্রাহকের মধ্যে বড় একটা সময় কিন্তু গ্যাপ হয়ে যায়। সেক্ষেত্রে যেই ডকুমেন্টগুলো বর্তমানে চাওয়া হয়, আমার মনে হয় বর্তমান এই প্রযুক্তির যুগে ডকুমেন্টেশনের অনেকগুলো ইস্যু শিথিল করা যেতে পারে। লাইক আমাদের ক্লেম সেটেলমেন্ট করার ক্ষেত্রে যেমন চেয়ারম্যান সার্টিফিকেট, যেই ইমাম সাহেব জানাজা পড়াইছেন ওনার বিবৃতি, তারপরে ইনভেস্টিগেশনের বিষয় আছে, ডেথ সার্টিফিকেটের বিষয় আছে, অনেকগুলো ইস্যু আছে। সেক্ষেত্রে আমার মনে হয় মাত্র 2-3টা ডকুমেন্ট যদি দিয়ে চাইলে এটা ক্লেমটা সেটেলমেন্ট করা যায়। যদি সেটা অ্যাক্সিডেন্টাল ক্লেম না হয়, নর্মাল ডেথ যদি হয়, তাহলে তার এনআইডি, ডেথ সার্টিফিকেট এবং ডকুমেন্ট, এগুলো দিয়ে চাইলে নর্মাল একটা ইনভেস্টিগেশন লাগবে।
এবং ইনভেস্টিগেশন অনেক সময় দীর্ঘসূত্রিতে দেখা যায়। সেটা একটা সময় বেঁধে দিতে হবে, এতদিনের মধ্যে সেটা করতে হবে। অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে অবশ্যই তখন পোস্টমর্টেম রিপোর্ট এগুলো রিকোয়ার করতে পারে। তো এই মিনিমাম যে আপনার ডকুমেন্ট যেগুলো, সেগুলো দিয়ে চাইলে ক্লেমগুলো দ্রুত সেটেল করা যায়। এবং ক্লেম সাবমিশনের ক্ষেত্রে পলিসি করার সময় যদি আমরা একটু গ্রাহকদেরকে, নমিনিদেরকে প্রয়োজনে একটু কাউন্সেলিং করি, অ্যাওয়ার্ড করি, প্রয়োজনে অনলাইনে ক্লেম সাবমিশনের ব্যবস্থাটা যদি আমরা রাখি, তাহলে মাঝখান দিয়ে কোম্পানি এবং গ্রাহকের মধ্যে করসপন্ডেন্সের জন্য অনেক বড় যে সময় এটা নষ্ট হয়, সেটা হবে না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরবর্তীতে আমি আবার আসবো। জনাব জিয়াউর রহমান, দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা দেশের বীমা বাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশকে সরাসরি কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? তো বিমা খাতে যে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, যে বিশ্বাসহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, কোম্পানিগুলোর ব্যর্থতা, কিছু অনিয়ম, দুর্নীতি একটা বড় অংশ, সবাইকে আমি বলছি না, কিন্তু 4টি কোম্পানিও যদি খারাপ কাজ করে আর 20টি কোম্পানি যদি ভালো কাজ করে, তবু কিন্তু 4টা কোম্পানির এই খারাপ কাজের দায় কিন্তু 20টি কোম্পানির উপরে চলে আসে, কারণ খারাপ জিনিসের প্রভাবটা অনেক বেশি, খবরগুলো ছড়াই বেশি। 18 কোটি 20 কোটি মানুষের দেশে যে পরিমাণ বিমা পলিসি থাকার কথা, আপনি সেই অনুযায়ী কি আছে? বিমার যে পেনিট্রেশন আমরা বলি, ইন্স্যুরেন্সের সেই পেনিট্রেশনের দিক থেকে তো আমরা বিশ্বে অনেক পিছিয়ে আছি। তাতে একদিকে যেমন অর্থনীতি আপনি সাফার করছে, আরেকদিকে কিন্তু আপনি মানুষ নিজেও সাফার করছে, এবং আমাদের হেলথ কাঠামো থেকে শুরু করে সকল কিছু সাফার করছে। আমাদের জনসংখ্যার বড় অংশে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচের। একটি পরিবার যদি একটা সদস্য হঠাৎ করে বড় ধরনের অসুস্থতায় আক্রান্ত হয়, ধরেন একটা হার্টের চিকিৎসা করতে হলো, বাইপাস সার্জারি করতে হলো, এই একটা চিকিৎসা করতে কিন্তু পুরো পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষে পরিণত হয়ে যায়, এমন একটা লেভেলে নেমে যায়। যদি আপনার তার বিমার প্রতি একটা আস্থা থাকতো, যদি বিমার মাধ্যমে তার রিস্কটা মিনিমাইজ করতে পারতো, তাহলে কিন্তু তাকে এই যে দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে হচ্ছে, কিংবা তাকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত নেমে যেতে হচ্ছে, সেটা হতো না, তারা কিন্তু রক্ষা পেত। পাশাপাশি সেই যখন মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র হয়ে যায়, তখন কিন্তু তার পার্চেসিং পাওয়ারও কমে যায়, ক্রয় ক্ষমতা কমে যায়, তার অ্যাবিলিটি কমে যায়। তার ফলে সেই যে পণ্য ক্রয়, সেবা ক্রয়ের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য যে কন্ট্রিবিউশনও করতে পারতো, সে জায়গায় কিন্তু সে করতে পারে না। তার যে অতিরিক্ত সঞ্চয়গুলো জাতীয় বিনিয়োগে আসতে পারতো ব্যাংকের মাধ্যমে, বিমার পলিসির মাধ্যমে, ডিপিএসের মাধ্যমে বা শেয়ার বাজারের মাধ্যমে, সেই জায়গাগুলোও কিন্তু হয় না। এইভাবে কিন্তু সাফার করে সামগ্রিক অর্থনীতি। কিংবা ধরেন আপনি যদি নন লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেন, একটা ইন্ডাস্ট্রি সে যদি সময় মতো তার ক্লেমটুকু না পায়, তার যে একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, আগুন হোক, জাহাজ ডুবি হোক বা অন্য কিছু হোক, তার ব্যবসা কিন্তু স্বাভাবিকভাবে সচল রাখা সম্ভব না। তখন কি হবে? এই মূলধনের সংকটে, আর্থিক সংকটে তার ব্যবসা মুখ থুবড়ে পড়বে, ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন কমে যাবে, এমনও হতে পারে যে ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এই যে আস্থাহীনতা বা ক্লেম না দেওয়ার কারণে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটি কিন্তু নানা মাত্রায়, নানাভাবে আমাদের সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করছে, ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় অর্থনীতি সবই কিন্তু সাফার করছে। জনাব ইব্রাহিম হোসেন, বৈশ্বিক এবং প্রতিবেশী ভারতীয় বাজারে যেখানে সেটেলমেন্ট রেট 95%-এর বেশি, সেখানে বাংলাদেশে 57%। প্রশাসনিক দুর্বলতা নাকি জবাবদিহিতার ঘাটতি? কোন কারণে এই বিশাল ব্যবধান? আমাদের দেশের এই সমস্যাটাকে একটু নানাভাবে বিশ্লেষণ করা দরকার। প্রথমত হলো, সকল কোম্পানি এর জন্য দায়ী না। কিছু কোম্পানি আছে যাদের পার্সেন্টেজ হয়তো 95-97 হবে, বাট কিছু কোম্পানি আছে যারা ক্লেম সেটেল যথাসময়ে করছে না, যথাযথভাবে করছে না, তাদের গড় করার কারণে এইটা কমে যাচ্ছে। কারণ কিছু কোম্পানি দেখা গেলো একেবারেই করছে না, এরকম এক পর্যায়ে আছে। সুতরাং এই টপ এবং এই লোর অ্যাভারেজ করে তখন এটা কিন্তু নেমে যাচ্ছে অ্যাভারেজে। এখানে নানামুখী কারণ আছে, আমি উল্লেখ করেছি। কিছু কোম্পানির কথা আপনি জানেন যে তাদের আর্থিক সংকটের কারণে তারা ক্লেম সেটেল করতে পারছে না। ইতিমধ্যে এই বিষয়ে ইডরাও আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে তাদেরকে কোম্পানিগুলোকে মার্কিং করেছে 3টা ক্যাটাগরিতে, যারা একেবারেই রেড জোনে আছে, যারা ভালো জোনে আছে, যারা মাঝারি জোনে আছে, এই ধরনের ক্যাটাগরি করেছে। সুতরাং এই যে আর্থিক সমস্যা, এটি অন্যতম একটি কারণ। আর একটি কারণ হচ্ছে এই প্রক্রিয়ার কারণে বিলম্ব হয়, যেটা একটু আগে আমার প্রথম বক্তা বলেছেন যে আমাদের ডকুমেন্টেশনের জায়গা যেটা, সেই জায়গাটা আমাদের অ্যাড্রেস করা দরকার। এখন আমরা প্রচলিত পদ্ধতিতে নিচ্ছি বলেই আমাদের যে এই দাবি সংক্রান্ত যে ডকুমেন্টগুলো প্রয়োজন, এগুলো সংগ্রহ করতে আমাদের কালক্ষেপণ হচ্ছে। তো আমরা যদি আজকাল গোটা বিশ্ব যেখানে ডিজিটালাইজড হচ্ছে, আমাদের সেক্টরও ডিজিটালাইজড হচ্ছে, সেই প্রত্যাশা আমরা করছি, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি হয়নি বলে আমরা প্রচলিত পদ্ধতিতে দাবি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করছি, যেগুলোতে সময় লাগে। আমি বলেছি আর্থিক সংকটের কারণে আমাদের যে পদ্ধতি, ডকুমেন্টেশন সেগুলো যদি আমরা পরিবর্তন করি, আধুনিক পদ্ধতিতে যাই, তাহলে সময় কম লাগবে। এখানে আমি আরেকটু উল্লেখ করতে চাই
যে দেখুন, আমি যদি অন্যান্য দেশের ক্লেম সেটেলমেন্টের সময়ের কথা বলি, তাহলে আমরা দেখব যে ভারত এমনকি আইনগতভাবে তাদের সময় দেওয়া আছে এটা 1 মাস, কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 2 মাস। যেমন নন লাইফে অনেক ক্ষেত্রে এই সময়টা বেশি লাগে, কারণ তাদের সার্ভে করার প্রয়োজন হয়। কোনো কারখানা জাহাজ ডুবি হলো, এমনকি একাধিকবার সার্ভের প্রয়োজন হয়। সেই যৌক্তিক কারণগুলোর জন্য এটাকে সর্বোচ্চ 60 দিন রাখা হয়েছে। বাট আমাদের দেশে যেটা রাখা হয়েছে 90 দিন, এটা অনেক বেশি বলে আমি মনে করি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, পরিবর্তনের জন্য আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে এই সময়টাকে আমরা 90 দিনের জায়গায় 60 দিনে নিয়ে আসতে পারবে। তবে এই 60 দিন মানে সকল ক্ষেত্রে 60 দিন হবে, এটি কাঙ্ক্ষিত নয়। আপনি একটু আগে যেটা বলেছেন প্রশাসনিক দুর্বলতা, আমি যদি আমাদের আইনগত প্রশাসনিক দুর্বলতার কথা বলি, তাহলে এই সময়টাকে কমিয়ে আনা দরকার বলে আমি মনে করি। এর বাইরে আমাদের দেশের কোম্পানিগুলোতে তাদের আলাদা একটা ক্লেম কমিটি থাকে, বেশিরভাগ কোম্পানিতেই ক্লেম কমিটি আছে। এই কমিটি হয়তো দেখা গেল 10 দিন 15 দিন মাসে একবার বসে যে ক্লেমগুলো আসে, এই জায়গাটাকেও পরিবর্তন করা যেতে পারে বলে আমরা মনে করি। কারণ কিছু কিছু ক্লেম আছে একেবারেই উইদাউট এনি ডিলে দিয়ে দেওয়া যায়। যেমন ধরেন আমরা ম্যাচিউরিটি ক্লেম বলি, একজন গ্রাহক 10 বছরের জন্য পলিসি করেছেন, 10 বছর শেষ। আমাদের দেশে এমনও কোম্পানি আছে যে তার ম্যাচিউরিটির 1 দিন 2 দিন আগেই রেডি করে রাখে, যেন গ্রাহক ঠিক ম্যাচিউরিটির দিনে চেকটা পেয়ে যায়। সুতরাং ম্যাচিউরিটি ক্লেম যেগুলো মেয়াদ পূর্তি হয়, সেগুলো কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন নেই। তার যে পলিসি ছিল, গ্রাহকের কাছে যে পলিসির ডকুমেন্ট থাকে, সেটা বীমা কোম্পানি ইচ্ছা করলে রাখতে পারে। সুতরাং আমরা আমাদের যে ধন্যবাদ। দীর্ঘসূত্রিতার জায়গাগুলোকে জি। নানাভাবে কমিয়ে আনতে পারি বলে আমরা মনে করি। জি, আপনার কাছে পরবর্তীতে আবার আসবো। জনাব গিয়াসউদ্দিন, বিশ্বের উন্নত দেশগুলো দাবি নিষ্পত্তির হার বাড়াতে এআই বা অটোমেশনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে। আমাদের কোম্পানিগুলো প্রযুক্তির ব্যবহার কতখানি হচ্ছে, এক্ষেত্রে কি ধরনের সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে এবং করণীয় কি? আমাদের দেশে বলতে গেলে একদম দুই একটা কোম্পানি হয়তো ডিজিটাল অ্যাপ্রোচগুলো করছে, অটোমেশন করছে। ম্যাক্সিমাম কোম্পানিগুলো সেই আগের যুগে রয়ে গেছে এবং দীর্ঘসূত্রিতা, যেটা ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছেন যে ক্লেম কমিটি আসলে অনেক বড় একটা ইস্যু এখানে দাঁড়িয়েছে। এই ক্লেম কমিটি যদি 3 মাসে একবার মিটিং না করে বা 1 মাস 2 মাস সময় লাগিয়ে নেয় যদি মিটিং করার জন্য, তাহলে এটার জন্য ক্লেম সেটেলমেন্টটা অনেক সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টকে এম্পাওয়ার্ড করা উচিত বা সিইওদেরকে এম্পাওয়ার্ড করা উচিত যে তারা অন্তত 20 লাখ বা 25 লাখ বা 50 লাখ এরকম একটা অ্যামাউন্ট তারা সিদ্ধান্ত দিতে পারবে বা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত দিতে পারবে। একই সাথে সব ক্লেমগুলো আমার মনে হয় ইনভেস্টিগেশনও প্রয়োজন হয় না। লাইক একটা পলিসি হোল্ডার 15 বছর মেয়াদে একটা পলিসি করছে, দেখা গেছে 10 বছর পর্যন্ত কন্টিনিউ উনি প্রিমিয়াম দিয়েছেন এবং ওনার পলিসিটি সচল রয়েছে, উনি মারা গিয়েছেন। তাহলে এই ক্লেমটার ইনভেস্টিগেশন আছে লাগেও বলো মনে হয় না। শুধু মারা গিয়েছে কিনা সেটা যদি কনফার্ম হয় তাহলে কিন্তু সেটা সেটেল করা যায়। আর ফান্ড ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট আমি মনে করি ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে। যদি ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার মোদাররাবা এবং তাবারুর কথা বলে, একটা পার্সেন্টেজ শুধু ক্লেমের জন্য আলাদাভাবে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, 2-1টা ইন্স্যুরেন্স কোম্পানি করতেছে। ট্রেডিশনাল কোম্পানিগুলো, ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনার ক্লেম সেটেলমেন্টের জন্য ফান্ডকে আলাদাভাবে অ্যারেঞ্জ করতেছে না। ফান্ড ম্যানেজমেন্টটা দরকার। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ক্লেম পাস হয়েছে কিন্তু তাদের ওই ক্লেম অ্যাকাউন্টে ফান্ড নাই, সেই জন্য তারা এটা সেটেল করতে পারছে না। সেই ক্ষেত্রে একদম প্রিমিয়ামের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ক্লেম সেটেলমেন্টের জন্য আমার মনে হয় রেখে দেওয়া উচিত আপনার, এবং ম্যানেজমেন্টকে এম্পাওয়ার্ড করা উচিত নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত। একটা ক্লেম আসার সাথে সাথে ডিজিটালি সাবমিশন হোক বা ম্যানুয়ালি যত দ্রুত সাবমিশন করা সম্ভব করার পরে, এটা যদি কোনো ধরনের কমপ্লেক্সিটি না থাকে এবং সেটা যদি সচল পলিসি হয়ে থাকে, সেটা যদি ইনভেস্টিগেশন প্রয়োজন নাই, এটা যদি মনে হয়, একটা ফাইল দেখলে কিন্তু বোঝা যায় এটা আসলে ইনভেস্টিগেশন প্রয়োজন আছে ওর নাই। আমরা দেখি যে ব্যাংকের এনপিএল এর ক্ষেত্রে বাংলাদেশ এখন শীর্ষ খেলাপি, এশিয়ার মধ্যে শীর্ষ খেলাপি দেশে পরিণত হয়েছে। শুধু কারণ হচ্ছে যে কয়েকটা ব্যাংক আছে যারা 98% পর্যন্ত এনপিএল, 98% এনপিএল এর ব্যাংকগুলোর কারণে ভালো ব্যাংকগুলো ধরা খাচ্ছে। একই সাথে আমাদের এখানে অনেকগুলো কোম্পানি আছে যাদের সেটেলমেন্ট রেশিও আপনি দেখবেন যে সেটেলমেন্ট রেশিও 20%ও না। তাদের কারণে ভালো কোম্পানিগুলোর অ্যাভারেজে কিন্তু ধরা খাচ্ছে। সেক্ষেত্রে এগুলো স্পেসিফিক আই থিঙ্ক ট্রিটমেন্ট দেওয়া উচিত এবং এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে আপনার পলিসি নির্ধারণ করতে হবে দ্রুত, যাতে আমরা ক্লেমগুলো সেটেলমেন্ট করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জিয়াউর রহমান, অনেক সময় অভিযোগ ওঠে যে কিছু কোম্পানি দাবি পরিশোধ না করে সেই অর্থ অন্য কোনো খাতে বিনিয়োগ করে মুনাফা উপার্জন করার চেষ্টা করছে। এই অভিযোগটা কতখানি সত্য? এই অভিযোগের অনেকটুকুই সত্য। আসলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম,
এই যে বিমা দাবি যে পরিশোধ হচ্ছে না বা নিষ্পত্তি হচ্ছে না ক্লেমগুলো, তার পেছনে দুই ধরনের ঘটনা আছে। একটি হচ্ছে ইচ্ছার অভাব, আরেকটি হচ্ছে সক্ষমতার অভাব। ইচ্ছার অভাব হচ্ছে যে আমাদের রাজনৈতিক বিবেচনায় অতীতে বাজারের তুলনায় অনেক বেশি কোম্পানি যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি উদ্যোক্তাটা বাছাই করা হয়নি। সরি টু সে, আমি সবার সাথে সম্মান রেখেই বলছি যে আমাদের বিমা কোম্পানির অনেক উদ্যোক্তা আসলে অনেকটা ফরিয়ার টাইপের উদ্যোক্তা। মানে তাদের এই ট্রেডে ব্যবসা করার জন্য যে ধরনের ইমেজ, যে ধরনের কমিটমেন্ট, যে ধরনের গ্রহণযোগ্যতা, পড়াশোনা, ক্যাপাসিটি দরকার ছিল, তাদের কিছুই নাই। তারা গ্রাহকের টাকা তো আসলে প্রিমিয়ামের টাকা, বিশেষ করে যে আপনি লাইফ ইন্স্যুরেন্স বলেন, প্রিমিয়ামের টাকা তো হলো দায় কোম্পানির জন্য। একসময় আপনার সেটেল করতে হবে, টাকাটা ফেরত দিতে হবে। ওনারা মনে করতেন এটা বোধহয় আয়, সুতরাং এই আয়ের কতটুকু আমরা ভোগ করতে পারি, নিয়ে নিতে পারি, সেই একটা চেষ্টা করতেন। এই যে কালচার তৈরি হয়েছে, এই কালচার একটা বড় কারণ বিমা দাবি পরিশোধ না করার। এবং তারা ম্যানেজমেন্টকেও চাপে রাখেন, প্রভাবিত করেন, এবং টাকা যখন সরিয়ে ফেলেন তখন কিন্তু আসলে দাবি শোধ করার মতো কোম্পানির সে সক্ষমতা থাকে না। এটা একটি বড় বিষয়। এমন ঘটনা তো আছে, কয়েকশো কোটি টাকা এক কোম্পানি হয়তো একটা জমি কিনতে গিয়ে সরিয়ে ফেলেছে, এরকম অসংখ্য ঘটনা কিন্তু আছে। সেই ঘটনার বিরুদ্ধে কিন্তু বড় ধরনের দৃষ্টান্তমূলক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পেরেছে অতীতে কেউ, এরকমটা আমরা দেখি না। আর আরেকটি হচ্ছে যে ম্যানেজমেন্টও ভালো, উদ্যোক্তা হয়তো ভালো, মানে ইচ্ছার দিক থেকে, কিন্তু এই ম্যানেজমেন্টের যে স্কিল বা যাদের মাধ্যমে ওই টাকাগুলো বিনিয়োগ করবেন, সেই স্কিলের ঘাটতি আছে, সেই লোকগুলোর যোগ্যতার ঘাটতি আছে, যার ফলে অনেক ভুল জায়গায় বিনিয়োগ হয়েছে। যে বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসলে কোম্পানির সক্ষমতা বাড়তো, সেই সক্ষমতার মাধ্যমে সে দাবিগুলো সেটেল করতো, তার তো সক্ষমতা তৈরি হচ্ছে না, বরং এমনও হয় যে রিটার্ন তো ভালো আসছেই না, বরং উল্টো লোকসানে পড়তে হচ্ছে। সুতরাং অনেকগুলো কারণেই আসলে এই ঘটনা হচ্ছে। তবে সবচেয়ে বেশি আমি মনে করি যে সদিচ্ছার অভাব, এবং বাজারের তুলনায় যেহেতু কোম্পানির সংখ্যা অনেক বেশি, আপনি দেখেন ব্যাংকিং সেক্টরে একটা সংস্কার হচ্ছে, কয়েকটা ব্যাংকে কিন্তু একসাথে এখন একীভূত করা হয়েছে। আরও কিছু ব্যাংক খারাপ অবস্থা আছে, তাদেরকেও প্রয়োজনে একীভূত করা হতে পারে। সুতরাং আমি মনে করি যেহেতু আমাদের বাজারের তুলনায় বিমা কোম্পানির সংখ্যা অনেক বেশি, এবং কিছু কোম্পানি অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে, কিছু কোম্পানি আসলে নন ফাংশনাল হয়ে গেছে, তাদের নেতিবাচক কার্যক্রমের কারণে, ভাবভর্তির কারণে ভালো কোম্পানিগুলো সাফার করছে। সুতরাং এখানেও একটা শুদ্ধি অভিযান দরকার, এখানেও কিছু মার্জার অ্যাকুইজিশন কিংবা কিছু লাইসেন্স বাতিল করা। পাশাপাশি শুধু লাইসেন্স বাতিল করলেন, বিনিয়োগকারী কিংবা যারা বিমাকারী তারা টাকা পেল না, সেটা তো তাইলে তো লাভ হবে না। সেই জায়গাটা ইনশিওর করতে হবে যে দোষী উদ্যোক্তারা এসে যুক্ত ছিল, তারা যেন তাদের কাছে ক্ষতিপূরণ আদায় করা, তারা যেন ব্যাংকিং সুবিধা কিংবা অন্যান্য সুবিধা না পায়, সেই জায়গাটাও ইনশিওর করতে হবে। তাইলে আমার মনে হয় যে এই জায়গাটা একটু ঠিক হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ইব্রাহিম হোসেন। দেশে এমন অনেক বীমা কোম্পানি আছে যাদের বীমা দাবি পরিশোধের হার প্রায় 100%, আবার কিছু কোম্পানি আছে যাদের দাবি পরিশোধের হার 10%-এরও নিচে। তাহলে একই নীতিমালার অধীনে কিছু কোম্পানি ভালো করছে, আবার কিছু কোম্পানি এমন খারাপ করছে কিভাবে? এর একাধিক কারণ আছে। একটু আগের বক্তা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে কিছু কোম্পানি দেখা গেল তাদের যে ফান্ড বিনিয়োগ করেছে এমন খাতে করেছে যেখান থেকে তারা রিটার্ন পায়নি। তো রিটার্ন না পাওয়ার ফলে তাদের আর্থিক অবস্থা ভালো না, তারা গ্রাহককে এই কারণে যথাসময়ে ক্লেম দিতে পারছে না। এবং এই জায়গায় আমি একটু উল্লেখ করতে চাই যে এটা আমাদের আইন সংস্কারের প্রয়োজন আছে। ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে, তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ইডার একটা আইন আছে এরকম যে 30% সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, অথচ আমাদের প্রতিবেশী দেশে এটা 50%-এর উপরে। আমাদের দেশেও এটাকে অনায়াসে 50% করা যেতে পারে, কারণ গভর্নমেন্ট সিকিউরিটিজের ক্ষেত্রে বিনিয়োগটা একটা ভালো বিনিয়োগ হবে, এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে না। সুতরাং এই জায়গাটা করা যেতে পারে বলে আমি মনে করি। এরকম বেশ কিছু জায়গায় আমাদের আইনগত সংস্কারের প্রয়োজন আছে, এবং আমি আজকে এই সুযোগে বলতে চাই যে আমাদের ইডরা আইনগত কিছু সংস্কারের কাজে হাত দিয়েছে, এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তার মধ্যে যে তহবিল বিনিয়োগের একটা বিষয় এরকম রয়ে গেছে, এটা এই ধরনের বেশ কিছু জায়গায় আমাদের যদি পরিবর্তনটা আনতে পারি সেটি সম্ভব। আর আপনি আরেকটি যেটা বলেছিলেন যে এটি খুব প্রাসঙ্গিক আমার বলা দরকার মনে করি, যে জীবন বীমা কোম্পানিতে লাইফ ফান্ড বলে একটা ফান্ড আছে, তহবিল আছে, যেটা হলো যে কোম্পানির যে প্রশাসনিক খরচ এবং ব্যবস্থাপনা খরচ এগুলো বাদ দিয়ে যে টাকা থাকবে প্রিমিয়াম ইনকামের, তার বাকি অংশটাই লাইফ ফান্ডে রাখতে হবে। এই লাইফ ফান্ডের টাকা থেকে যেন তারা অন্য কোথাও বিনিয়োগ করতে না পারে, এই অর্থকে যেন নষ্ট করতে না পারে, সেই জায়গায় নিশ্চিত করা দরকার। এবং এটা কোম্পানির বোর্ড করতে পারে, আমাদের ইডরা করতে পারে। সেই জায়গাটা নিশ্চিত করলে তাহলে গ্রাহকদের এই দাবি পরিশোধের ক্ষেত্রে আর্থিক সংকট হবে না বলে আমি মনে করি। এবং ইতিমধ্যে আইনগত সংস্কারের ক্ষেত্রে আরও কিছু বলা হয়েছে যে কোনো কোম্পানির পরিচালকরা যেন এই কোম্পানির এই যে তহবিল এটাকে ব্যবহার করে কোথাও সিকিউরিটি দিয়ে লোন নিতে না পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা তহবিলের ঘাটতি পড়ার সম্ভাবনা আছে। এই তহবিল যা আছে এগুলোকে নিশ্চিত করতে হবে, ভালো বিনিয়োগের ক্ষেত্রে যেতে হবে এবং আইনগত কিছু সংস্কার করতে হবে। এবং যে কোম্পানিগুলো দুর্বল হয়েছে, আপনি জানেন যে আসলে আমাদের একটা ব্যাকলগ, অতীতের অনেক বোঝা রয়ে গেছে,
তারা দেখা গেল যে ম্যানেজমেন্ট এক্সপেন্স যে আইনগত সীমা আছে তার বাইরে করেছে। 100 টাকা ইনকামের এগেনস্টে প্রিমিয়াম আয়ের ক্ষেত্রে দেখা গেল 120 টাকা তারা খরচ করেছে কোম্পানি যখন প্রথম প্রিমিয়াম নিয়ে আসছে। এই ধরনের একটা সময় দেখা গেছে যে সকল কোম্পানির, লাইফ কোম্পানির 2000 কোটি টাকার উপরে তারা ম্যানেজমেন্ট এক্সপেন্স অ্যাক্সেস করেছে। তো এই ধরনের ঘাটতি যদি থাকে তাহলে তো গ্রাহককে ক্লেম দেওয়া যাবে না। ওই 10% আপনি যাদের ক্লেম বললেন তারা পরিশোধ করতে পারে, বাকি পারে না, তারা হচ্ছে এই দলে, এবং এই খারাপদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সরকার সে পথে এগুলো আসলে দেখার জন্য তো ইদরা রয়েছে। তাহলে আসলে নিয়ন্ত্রণকারী সংস্থা আসলে কি করছে, এটা আমাদের প্রশ্ন। আর জনাব ইব্রাহিম হোসেন, নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর মনিটরিং ব্যবস্থায় ঠিক কি কি ফাঁকফোকর রয়ে গেছে যার সুযোগ নিয়ে কিছু কোম্পানি দাবি পরিশোধে দীর্ঘসূত্রিতা করতে পারছে? আমি আসলে বিষয়টাকে এইভাবে দেখতে চাই যে প্রথমত হলো আমাদের ইডরা রেগুলেটরি অথরিটির জনবল ঘাটতি আছে। মনিটর করতে হলে তাদের কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেখানে হলো হিউম্যান রিসোর্স। আমি যদি আপনার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তুলনা করি, এটি আপনি জানেন যে ব্যাংকের সংখ্যা আমাদের দেশে 57, বাংলাদেশ ব্যাংকের জনসংখ্যা হচ্ছে 7,500, আর অপরদিকে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা প্রায় 181টি এখন ইন্স্যুরেন্স কোম্পানি, সেখানে ইডরার জনবল অ্যারাউন্ড 100। এই 100 জনবল দিয়ে তারা কিভাবে মনিটর করবে? এবং নানা রকম যে আর্থিক রিপোর্টগুলো এটা অ্যানালাইসিস করে, এই রিপোর্ট অ্যানালাইসিসের জন্য তো তাদের জনবল দরকার। বিভিন্ন কোম্পানিতে তারা পরিদর্শনে পাঠাবে, সেই জন্য তাদের জনবল দরকার। প্রথম ঘাটতি তো সেই জায়গাটায়, এটা তাদের প্রয়োজন হবে। এছাড়া তাদের কিছু ইনস্ট্রুমেন্ট থাকে কোম্পানিগুলোর কাছে, তারা বিভিন্ন রিপোর্ট চায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চায়, বিভিন্ন ধরনের চায়, কমপক্ষে 5-6 ধরনের রিপোর্ট চায় এবং ট্রাই মান্থলি চায়। এগুলো ইডরা এগুলো করছে, কিন্তু আমাদের দেশে এটিও সত্য সকল কোম্পানি করে না, বাট কিছু কোম্পানি দেখা গেল যে তারা ওই স্টেটমেন্টগুলো যথাযথ হয়তো দিচ্ছে না। এই জায়গাগুলোকে যদি আমরা একেবারে ডিজিটালাইজড করতে পারি, যে কারণ এমনও হয় কিছু কোম্পানি যে ইডরায় দিচ্ছে এক ধরনের তথ্য, তার নিজের কাছে আছে আরেক ধরনের তথ্য, এরকমও আছে। তো এই ফাঁকফুকরের জায়গার যেটা বললেন, শুধু ইডরাতে না, সব জায়গায় আছে কিছু কিছু। সামগ্রিক একটা আমাদের হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে, যে তাদের কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে যেগুলো তারা ডিজিটালাইজ পদ্ধতিতে নেবে, যেগুলোকে ফেক ইনফরমেশন দেওয়া যাবে না, ইডরা এগুলো মনিটর করবে। তাদের সেই ধরনের ইনস্ট্রুমেন্ট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট যেরকম লাগবে, তাদের ম্যান পাওয়ার লাগবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব গিয়াসউদ্দিন, দ্রুত দাবি নিষ্পত্তিতে এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো এজেন্টদের প্রশিক্ষণের কি ব্যবস্থা কোম্পানিগুলো আছে, এবং সততা ও স্বচ্ছতাকে কতখানি অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে তারা গ্রাহককে ভুল তথ্য না দেয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এজেন্টদের ভূমিকা অনেক বেশি এক্ষেত্রে জরুরি। কারণ হচ্ছে একটা যখন বীমা গ্রাহকের প্রস্তাবপত্রটা পূরণ করা হয়, এটা যদি সঠিকভাবে না করে এবং তথ্যগুলো যদি সঠিকভাবে না দেয়, সঠিকভাবে যদি ফিল আপ না করে, তাহলে ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে এটা বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। লাইক সে গ্রাহকের বয়স 50 বছর, সে এটাকে টেম্পারিং করে 40 বছর দিল। তাহলে যখন এটা গ্রাহকটা মারা যাবে, তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্ট যখন চাওয়া হবে, তখন দেখা যাবে যে 10 বছরের এখানে একটা ডিফারেন্স পাওয়া গেল। তখন ক্লেমটা আপনার ক্যান্সেল হয়ে যায়, ডিক্লাইন হয়ে যায়। ক্লেম ডিক্লাইন হয়ে গেলে তখন আপনার এটা কোম্পানির বদনাম হয়, অথচ এজেন্ট এখানে তার কমিশনের জন্য একটা সলসাতুরি করছে। সেই জন্য এজেন্টদেরকে শুধু বিমা করানোর ট্রেনিং দিলে হবে না, নৈতিকতার ট্রেনিংয়ে দিতে হবে। দেখা যাচ্ছে যে অনেক সময় এজেন্টরা এই কাজও করে, এটা মানে বলতেই হয়। একজন গ্রাহকের ক্যান্সার হয়েছে, হয়তো ডাক্তার বলছে যে এটা রিকভার করা সম্ভব না, 6 মাস 1 বছরের মধ্যে মারা যেতে পারে। গ্রাহক আপনার মারা যাবে এটা জানার পরেও এজেন্ট তার নমিনির সাথে আরও 2-4 জনের সাথে নেগোসিয়েশন করে বিমা করে, এই বিমা ক্লেম দাবি করে, আবার ক্লেম না দিলে সেটা ফোর্স করে পত্রপত্রিকা দেওয়ার হুমকি দিয়ে গ্রুপিং লবিং করে আদায় করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে অবশ্যই কোম্পানির যে ইন্টারনাল পলিসি স্ট্রং থাকতে হবে। একটা প্রস্তাবপত্র ফিল আপ করার পরে আমি মনে করি কাস্টমার সার্ভিস ডিভিশন থেকে সরাসরি গ্রাহককে ফোন দেওয়া উচিত, তার ডাটাগুলো ইন ডিটেলস নেওয়া উচিত, এজেন্টগুলোকে ট্রেনিং দেওয়া উচিত, এখানে নৈতিকতার সর্বোচ্চ ব্যবহার করা উচিত। তাহলে আপনার একজন গ্রাহক যদি মারা যায়, অথবা ক্লেম সেটেলমেন্ট ক্ষেত্রে, শুধু মারা যাওয়ার ক্ষেত্রে বলে কোনো কথা না, যে কোনো ধরনের ক্লেম সেটেলমেন্ট ক্ষেত্রে আপনার এটা খুব ভূমিকা নিয়ে কাজ করবে। এবং আমি একটু টাচ করতে চাই সাথে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা দুইটা ইস্যু আসছে। একটা হচ্ছে ট্রেজারির কথা আসছে যে 30% আইন করা আছে, কিন্তু এটা বাড়ানো উচিত। বাড়ানোর সাথে আমি একমত। একই সাথে ম্যাক্সিমাম কোম্পানি যাদের 30% রুলস থাকা সত্ত্বেও 30% ট্রেজারিতে ইনভেস্টমেন্ট নাই। আপনি খোঁজ নিলে দেখা যাবে যে 10% 15% আছে, 30% নাই। একই সাথে দুর্বল কোম্পানিগুলোকে যে মার্জ করার যে বিষয়টি আমাদের পূর্ববর্তী আলোচনা করেছেন, ব্যাংকে আসলে ব্যাংক রেজুলেশন আইন আছে, বিমাতে সেটা ছিল না, সেটা এখন কাজ করা হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইন হলে আমার মনে হয়
ইন্স্যুরেন্স কোম্পানি, অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানিকে এই মার্জ করতে হবে, না করে কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে আপনার একটা কথা আছে না, যদি আঙ্গুলে ক্যান্সার হলে আপনাকে আঙ্গুল কেটে ফেলতে হবে, নাহলে পুরো শরীর রাইট। ক্যান্সার হয়ে যাবে। একই সাথে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি এখন ভালো কোম্পানিগুলোর জন্য ক্যান্সার হয়ে গেছে, এগুলো কেটে ফেলতে হবে, না হলে সব কোম্পানিগুলো এটার ব্যাড ইম্প্যাক্টটা বয়ে বেড়াবে, এটা আর কি। জনাব জিয়াউর রহমান, বৈশ্বিক কোন প্র্যাকটিস গুলো বাংলাদেশ অনুসরণ করতে পারে যাতে বীমা দাবি নিষ্পত্তির হার বাড়ানো সম্ভব হয়? আপনার পরামর্শ কি? যেসব দেশে আসলে সেটেলমেন্টের এক্সাম্পলগুলো সবচেয়ে ভালো বেস্ট প্র্যাকটিসগুলো আছে, সেগুলোকে আমরা আমাদের মতো লোকালাইজ করে কপি করতে পারি। আমাদের এখানে একটু আগে আপনি নিজেও বলছিলেন যে এআই এর ব্যবহার, টেকনোলজির ব্যবহার, সেগুলো বাড়ানো দরকার। আপনি অনেক ব্যাংক করছে, দু একটি ইন্স্যুরেন্স কোম্পানিও করছে, হয়তো গ্রাহকের সরাসরি অ্যাক্সেস আছে কোম্পানির ওয়েবসাইটে, ওখানে গিয়ে সে দেখতে পাচ্ছে কত টাকা প্রিমিয়াম আছে, তার ডিটেলস, কবে ম্যাচিউর হবে, কীরকম টাকা পেতে পারে, কিংবা তার ডিউ আছে কিনা, তার লোন আছে কিনা। তাহলে এই যে স্বচ্ছতা তৈরি হবে, সেই স্বচ্ছতাটাও কিন্তু এক ধরনের আস্থা বাড়াবে মধ্যে, বিমাকারীর মধ্যে, সাধারণের মধ্যে, এবং তারা আবার এক ধরনের জনমত তৈরি করে চাপও তৈরি করবে কোম্পানিগুলোর উপর যেন এটা বজায় রাখে। এবং আমাদের উদ্যোক্তাদেরকেও এই জিনিসটা বোঝাতে হবে যে আজকে যদি অনিয়ম করে রাতারাতি কিছু টাকা নিয়ে যেতে চায়, তাহলে এখান থেকে যে আসলে অনেক বেশি গ্রোথ হতে পারতো, অনেক বড় একটা কেকের পাই সে পেতে পারতো, সেটা থেকে কিন্তু অনেক মিস করছে। কারণ এই 18 কোটি জনসংখ্যার দেশে বিমা ব্যবসা, এবং আমাদের যেহেতু গ্রোথ রেট ইকোনমির অনেক ভালো, আমাদের কিন্তু বিমা ব্যবসাটা ওভার স্যাচুরেটেড, অনেক বেশি কোম্পানি হওয়া সত্ত্বেও আমি মনে করি অনেক সুযোগ আছে বাড়ানোর। এখনও বড় বড় অনেক অবকাঠামো এই বিমার আওতায় আসে নাই, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আসে নাই, অনেক অফিস আসে নাই, অনেক কিছুই আসলে এর আওতায় নিয়ে আসা সম্ভব। জনসংখ্যার একটা অতি ক্ষুদ্র অংশ বিমার সাথে সম্পৃক্ত। সুতরাং যদি আমি এটাকে বড় করতে পারি, তাহলে কিন্তু আজকে চুরি চামারি করে টাকা নেয় যতটুকু লাভ হচ্ছে, তার চেয়ে অনেক বেশি লাভ হবে বৈধভাবে ডিভিডেন্ড পেয়ে, অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে। একটি কোম্পানি যদি অনেক বেশি ভালো করে এবং লিস্টেড হয় স্টক মার্কেটে, তার শেয়ারের দাম যদি অনেক বেড়ে যায়, তো উদ্যোক্তা তো চাইলে সে তার শেয়ার অফলোড করে অনেক টাকা কামাতে পারেন। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গিগুলোও পরিবর্তন আনতে হবে, এবং তাদেরকে দেখতে হবে যে কী কারণে বিশ্বের বড় বড় কোম্পানি শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে। তো সেই জায়গাটা আমরা যদি রেপ্লিকেট করতে পারি আমাদের এখানে, আমার মনে হয় যে এই অনেক সমস্যার সমাধান আসলে এভাবে হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব ইব্রাহিম হোসেন, প্রথাগত জটিল নথিভিত্তিক প্রক্রিয়ার পরিবর্তে ডিজিটাল ক্লেম প্রসেসিং চালুর জন্য নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলো যৌথভাবে কি ধরনের রোডম্যাপ বা পরিকল্পনা গ্রহণ করতে পারে? ইডরা, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিকে ডিজিটালাইজড করা হচ্ছে, এবং পরবর্তী ধাপে পরিকল্পনাটা এই যে বীমা কোম্পানিগুলো যেন ইডরার সঙ্গে তাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসে, তখন ইডরাকে তারা যে বিভিন্ন রিপোর্ট দিবে, ইডরাকে তারা যে ক্লেম সংক্রান্ত তথ্য দিবে, এগুলো ডিজিটালাইজড হবে। এবং আমি এই আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে আমাদের যে নন লাইফের ক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্ষেত্রে 17, 18টা 20টা ডকুমেন্ট চাওয়া হয়। বিশ্বের অন্য দেশে আমরা দেখেছি এত ডকুমেন্ট চাওয়া হয় না। প্রথম দিকে গ্রাহকের কাছ থেকে যান, এবার সেই তথ্যগুলো নেওয়া হয়, কিন্তু দাবি পরিশোধের সময় এত কিছু যাচাই করা হয় না, দেখা হয় না। বেসিক্যালি যে কটা দরকার, একেবারেই যে একটা ক্লেম যথার্থই হয়েছে সেটা প্রমাণের জন্য যে কটা দরকার, শুধু সেই কটাই চাওয়া হয়। তো আমাদের দেশেও এই যে ডকুমেন্টেশনের সংখ্যা কমিয়ে এবং এটাকে আরও ডিজিটালাইজড করে দ্রুত সময়ে গ্রাহককে আমাদের দাবি পরিশোধ করতে হবে। আমি এইটা বলতে চাই যে যদি গ্রাহককে যথাযথভাবে দাবি পরিশোধ না করা হয়, তাহলে আসলে যে বীমা কোম্পানি থাকবে, ইডরা থাকবে, কিন্তু গ্রাহক থাকবে না। তো আমি মনে করি হাতে গোনা কয়েকটা কোম্পানি এর ব্যত্যয় করছে, বাকিরা এগিয়ে যাচ্ছে, তারা বাস্তবতা বুঝতেছে যে কিভাবে এটাকে ডিজিটালাইজ করতে হবে, সেদিকেও তারা আসতেছে। তবে পাশাপাশি এটাও বলতে হবে যে সকল কোম্পানির আর্থিক সক্ষমতা ডিজিটালাইজ করার মতো আসলে এখনও হয়নি। যাদের হয়েছে তারা যাচ্ছে। এবং আপনাকে এইটুকু আরও বলি যে আপনি ব্যাংক অ্যাসুরেন্স চালু হয়েছে, যে সকল কোম্পানি যে সকল ব্যাংকের সঙ্গে এমইউ করেছে, এই কোম্পানিগুলো কিন্তু তারা ব্যাংকের প্রয়োজনেই, গ্রাহকের প্রয়োজনেই তারা ডিজিটালাইজড হয়েছে। ব্যাংকের মাধ্যমে যে বিজনেসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ডিজিটালাইজড হচ্ছে। এবং আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন সেই ক্লেমগুলো 2-4টা ক্লেম যা হচ্ছে এগুলো দ্রুত দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে ডিজিটালাইজড হওয়ার ফলেই। আমরা আশা করি সাধারণ গ্রাহকের তথ্যগুলো ডিজিটালাইজড হবে, সেগুলো দ্রুত দেওয়া সম্ভব হবে। এটি আমার ব্যক্তিগত প্রত্যাশা। আশা করি সেদিকে আমরা ইনশাআল্লাহ যেতে পারবো। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বীমা দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা কেবল কয়েকটি কোম্পানির সমস্যা নয়, বরং এটি পুরো অর্থনীতি এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার প্রতি একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং এই সংকট কাটাতে হলে নিয়ন্ত্রক সংস্থা IDRA কে আরো কঠোর ও জবাবদিহিমূলক করতে হবে, জনবল বাড়াতে হবে, বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী দ্রুততম সময়ে গ্রাহকের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে নৈতিকতা সম্পন্ন দক্ষ এজেন্ট তৈরি করতে হবে, যাতে গ্রাহকদের তারা ভুল তথ্য না দেয়। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নের বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।